অ্যাকচুয়ালি টেন্স বলতে আমাদের দেশে যেটা শেখানো হয় ক্রিয়ার কালকে টেন্স বলে, অথবা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। মূলত যত বই বা গ্রামার আছে আমাদের দেশে তার প্রায় সবগুলো বইতেই প্রায় একই রকম কথা লেখা, ক্রিয়ার কালকে টেন্স বলে অথবা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। কিন্তু একটা স্টুডেন্ট, যে কোনো গ্রামের স্টুডেন্ট অথবা যে কোনো একটা স্টুডেন্ট, তাকে যখন বলা হলো ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে বা কাল বলে, ও কিন্তু বাস্তবতাটা অতটা বুঝবে না। ও ক্রিয়া কী জিনিস এটা বুঝতে ওর সময় লাগবে, সংগঠিত হওয়ার সময়কে হ্যাঁ বুঝবে যে কোনো কাজ কখন হয়, অতীতকালে হয় না ভবিষ্যৎকালে হয় না নাকি বর্তমানকালে হয়, এইটাই। কিন্তু টেন্সটা যে এত গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু সে বুঝবে না। তাহলে টেন্সের গুরুত্ব বোঝানোর জন্য কী করণীয় আর টেন্সের প্রকৃত সংজ্ঞা কী হতে পারে? আমি এখানে একটা কথা না বললেই নয়, ক্রিয়ার কালকে টেন্স বলে এটা সবাই বলে বা এটাই সবাই জানে, কিন্তু এমন কিছু বাক্য আছে যে বাক্যে কোনো ক্রিয়াই নাই। যেমন আমার ভাই একজন ডাক্তার, তার বাবা একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন সৎ ব্যক্তি। এই জাতীয় বাক্যগুলোর ভিতরে কোনো ক্রিয়া নাই, বাংলা বাক্যগুলোর মধ্যে ক্রিয়া নাই। কিন্তু এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে করতে গেলে টেন্স অবশ্যই প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা দেখি যে এই বাক্যগুলো টেন্সে না পেলে করাও যায় না। তাহলে যে বাক্যে কোনো ক্রিয়া নেই, তিনি একজন ডাক্তার, আমার ভাই একজন সৎ লোক, এই যে বাক্যগুলোতে কোনো ক্রিয়া নেই, তাহলে যদি টেন্সের ডেফিনিশন অনুযায়ী আসা যায় যে ক্রিয়ার কালকে টেন্স বলে, এই বাক্যের মধ্যে তো কোনো ক্রিয়াই নেই, তাহলে এটা কি কোনো টেন্সের মধ্যে যাবে না? এখানে কিছু জটিলতা আছে টেন্সের সংজ্ঞা নিয়ে, অর্থাৎ 100% পারফেক্টলি এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না টেন্সের সংজ্ঞাটা। তার মানে হচ্ছে আমরা যদি বলি ক্রিয়ার কালকে টেন্স বলে, তাহলে তিনি একজন সৎ ব্যক্তি, এইখানে কোনো ক্রিয়া থাকার কারণে তো এই বাক্যটা টেন্সের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এখানে একটা জটিলতা রয়েছে যা প্রশ্নের জন্ম দেয়। তাহলে টেন্সের আসল সংজ্ঞা কী? হোয়াট ইজ টেন্স? হোয়াট ইজ দ্য রিয়াল আইডেন্টিটি অফ টেন্স? হোয়াট ইজ দ্য রিয়াল ডেফিনেশন অফ টেন্স? মূলত টেন্স জিনিসটাকে এটাই আমাদের দেশের স্টুডেন্টরা জানে না। টেন্স হলো ইংরেজরা যেভাবে কথা বলে, ইংরেজদের মাতৃভাষা, তো ইংরেজরা যে কথা বলে তাদের মাতৃভাষা ইংরেজিতে, তারা 12টা পদ্ধতিতে কথা বলে, 12টা ওয়েতে কথা বলে। এই যে 12টা ওয়েতে তারা কথা বলে, এই 12টা পদ্ধতি যে জিনিসই শিক্ষা দেয় তার নাম টেন্স। এই সংজ্ঞাটা বা এই ডেফিনেশনটা যদি কোনো স্টুডেন্টকে শেখানো হয় যে ইংরেজরা যে ইংরেজিতে কথা বলে তারা 12টি গঠন পদ্ধতির অধীনেই কথা বলে, এর বাইরে তারা কোনো কথা বলে না। তো এই 12টি গঠন পদ্ধতি যে জিনিসে শিক্ষা দেয় তাকেই টেন্স বলে। এই জিনিসটা যখন কোনো একটা স্টুডেন্টকে শেখানো হবে বা শোনানো হবে, তখন সে কিন্তু সঙ্গে সঙ্গে গুরুত্বটা অনুভব করবে, সে বুঝতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা না শিখলে আমি ইংরেজি গঠন পদ্ধতি শিখতে পারবো না, ইংরেজিতে কথা বলতে পারবো না। এইটাই হলো টেন্স। কিন্তু এইটা আমাদেরকে ক্রিয়ার কালকে টেন্স বলে, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এই সমস্ত করে মোটামুটি এই জিনিসটার গুরুত্ব অনুভব করে না। কিন্তু আসলে টেন্সটা কত বড় গুরুত্বপূর্ণ যে ইংরেজরা যত কথা বলে ইংরেজি তাদের মাতৃভাষায়, তারা 12টা গঠন পদ্ধতির আন্ডারে কথা বলে এবং সেই 12টা গঠন পদ্ধতি শিক্ষা দেয় হলো টেন্স। সুতরাং বোঝাই যাচ্ছে এটা কত গুরুত্বপূর্ণ। যাই হোক, টেন্স সম্পর্কে প্রাথমিক কিছু একটা ধারণা আমরা পেলাম যে টেন্স জিনিসটা কি। এবার আমরা স্ট্রাকচারে চলে যাব। আমি এখানে স্ট্রাকচার দেখেছি খুব সংক্ষেপে। আমাদের দেশে স্ট্রাকচারগুলো অনেক ইলাবোরেটলি করে, ছেলেমেয়েরা ভুলে যায়। আমি একটু খুবই সংক্ষেপে আমি একটা এখানে স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি। একটু দেখি সেখানে কি করেছি আমরা। এখানে প্রত্যেকটা টেন্স আমরা জানি, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা আমরা সবাই জানি, অল অফ ইউ নো দিস, আমরা সবাই এটা জানি। তো এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই টেন্স 3 প্রকার, কিন্তু এই প্রত্যেকটা প্রকার, প্রেজেন্টের, পাস্টের এবং ফিউচার, প্রত্যেকটা প্রকার আবার 4 ভাগে ভাগ করা। অর্থাৎ এই প্রেজেন্টের এই 4টা আছে, ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। পাস্টেরও তাই, পাস্টের ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ফিউচারও তো একই জিনিস, ফিউচারের ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রেজেন্টের 4টা ফর্ম আমরা আলাদা করে ফেলেছি। প্রেজেন্টের যে ইনডিফিনিট শুধু ভিয়ন বস। এখন এখানে কথা আছে, আমরা সাধারণত এক টিচারের এক রকম করতে দেখি। কোনো টিচার লেখেন সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন, কেউ লেখেন সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট, কোনো টিচার লেখেন সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস আদার্স। এখন কথা হচ্ছে যে
সাবজেক্টের পরে যে ভিওনটা হয় মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা হয়, তারপরে অবজেক্ট যে থাকবে, যিনি অবজেক্ট লেখেন, এটা ঠিক না, সব অবজেক্ট থাকেও না। যেমন মনে করি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই, বার্ডস হলো সাবজেক্ট, ফ্লাই হলো ভার্ব, ইনটা হলো প্রিপোজিশন, তার এখানে অবজেক্ট নাই, যাক ভালো কথা। তাহলে সাবজেক্টের পরে ভার্ব লিখে যদি আমি অবজেক্ট লিখি, এটা ভুল, ওটা ঠিক না। আচ্ছা, এরপরে আমরা এক্সটেনশন। এখন এক্সটেনশন কী জিনিস এটাই তো স্টুডেন্ট বোঝে না। সাবজেক্ট প্লাস ভিওন প্লাস এক্সটেনশন, এইটাই তো স্টুডেন্ট বোঝে না। তাহলে এগুলো একটু অবান্তর কথাবার্তা। আমরা শুধু এটা বলতে পারি সাবজেক্ট প্লাস ভিওন প্লাস আদার্স, মানে অন্য যে কোনো কিছু হতে পারে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রাকচারে, প্রেজেন্টে, কন্টিনিউয়াসে, পারফেক্টে, পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট, এখন সবগুলো আমরা সাবজেক্টটা বাদই দিলাম, সবগুলো তো সাবজেক্ট আছে, সাবজেক্টটা বাদই দিলাম, দিয়ে আমাদের মেইন যে জিনিসটা ভিওন, ওইটা আমরা আইডেন্টিফাই করি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখতে পাচ্ছি যে শুধু ভিওন নেবো আমরা, কেন এর আগে রয়েছে সাবজেক্ট, তার আগে পরে আছে আদার্স রয়েছে, ওগুলো দরকার নেই, শুধু ভিওন, এটা কনফার্ম, এটা ভিওনই বসে, প্রেজেন্ট ইনডিফিনিটে ভিওনই বসে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মেন হলো অ্যামিজার আসে, তারপর আইএনজি যোগ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই হলো মেন। এর আগে সাবজেক্ট থাকে, এই আইএনজি মানে আইএনজি বলতে আমি এখানে বুঝেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হয়। এটা আমরা সবাই জানি যে ভার্বের শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের সঙ্গে, পাস্ট ফর্ম না বা অন্য কোনো কিছুর সঙ্গে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বিয়নের সঙ্গে আইএনজি যোগ হয় সবসময়। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তাহলে অ্যামিজারের সঙ্গে আইএনজিটা আমরা যোগ করে দেবো, এটা হলো কন্টিনিউয়াস। এর আগে সাবজেক্ট আছে, এখন সাবজেক্টটা কমান, এর জন্য সাবজেক্টটাকে উল্লেখ করা হয়নি, এটা শর্ট ফর্ম, যেন খুব অল্পের মধ্যে টেন্সের স্ট্রাকচারটা স্টুডেন্টের আত্মস্থ হয়, ঠিক সেই জন্য এটা করা হয়েছে। এরপরে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ ভি3, এর আগে বললাম তো যে সাবজেক্ট আছে, এটা আর উল্লেখ করার দরকার নাই। হ্যাভ হ্যাজ থাকবে, ভি3 থাকবে, কোথায় হ্যাজ কোথায় হ্যাভ, এটা অন্যভাবে আমাদেরকে শিখতে হবে। এর আলাদা একটা নোট আছে হ্যাভ হ্যাজের ব্যবহারটা, এরকম হ্যাভ হ্যাজের ব্যবহার, তারপরে এখানে ওয়াজার আছে, ওয়াজার ব্যবহার, এগুলো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট স্ট্রাকচারটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, হ্যাভ হ্যাজ বলবে, যে কোনো একটা বলবে, ভি3 মানে ভার্ব পাস্ট পার্টিসিপল বলবে এখানে। এরপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে আইএনজি যোগ হবে। এখন একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কন্টিনিউয়াস হলেও আইএনজি হয়, আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এই কন্টিনিউয়াস আইএনজি সবগুলো। আর পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি আইএনজি আইএনজি, এই যে আইএনজি, তার মানে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস হলেই আইএনজি হবে, এটা কনফার্ম, এটা আমরা। এবার আসি পাস্টের ইন্ডিভিজুয়াল ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম যেটা, যেমন ডু ডিড ডান, এটা এখানে ডু হবে, এটা ডিড হবে, এইভাবে আর কি। ইট এট ইটেন, এটা যদি ইট হয়, এটা হবে এট হবে, এইভাবে। এনিওয়ে, পাস্ট ভি2, এরপরে কন্টিনিউয়াসে ওয়াজার হবে, আইএনজি হবে, পারফেক্টে হ্যাড প্লাস ভিতে হবে। এখানে কিছু কথা আছে এই পারফেক্টে নিয়ে, এই পাস্ট পারফেক্ট নিয়ে, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। এখানে দুইটা স্ট্রাকচার হয়, এটা আমি এখানে জাস্ট জায়গা সংকীর্ণতার জন্য এখানে লিখতে পারি না। এখানে দুইটা স্ট্রাকচার হয়, একটা হয় আফটার দিয়ে, একটা বিফোর দিয়ে। এটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নাও। এটা দুইটা স্ট্রাকচার হবে, একটা হবে আফটার দিয়ে, একটা হবে বিফোর দিয়ে। তো আফটার যদি বাক্যে বিফোর হয়, তাহলে সে বিফোরের আগে হ্যাড প্লাস ভি3টা বসে, আর যদি আফটার হয় তাহলে এই আফটারের পরে হ্যাড প্লাস ভি3, আর অন্য যে অংশটা থাকে সেটা ভি2 হয়। যেমন এখানে যদি বিফোর হয় তাহলে হ্যাড প্লাস ভি3 হবে, বিফোর হবে, তারপরে সাবজেক্ট প্লাস ভি2 হবে, এরকম। আর যদি আফটার হয় তাহলে সাবজেক্ট প্লাস ভি2 প্রথমে হবে, তারপরে আফটার দিতে হবে, তারপরে হ্যাড প্লাস ভি3, এইভাবে হবে। এনিওয়ে, তারপরে যেটা আছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন দিতে হয়, আইএনজি দিতে হয়, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম কন্টিনিউয়াস হলে আইএনজি হয়। এবারে ফিউচার ইন্ডিফিনিট শ্যাল উইল প্লাস ভিয়ন, শ্যাল উইল দিতে হবে, ভিয়ন দিতে হবে। আচ্ছা, শ্যাল উইল, এরও ব্যবহার আছে, শ্যাল উইল কোথায় পড়বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, হ্যাভ হ্যাজ নিয়ে আলোচনা রয়েছে, ওয়াজ ওয়ার নিয়ে রয়েছে। ওই আলোচনায় গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি আমরা জানি টেন্স একটা বড় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা যতটা সম্ভব ভিডিওটা ছোট করবার জন্য মোটামুটি আমরা এরকম করেছি। অন্য কোনো দিন আলোচনা এই বিষয় নিয়ে ডিটেইলে আলোচনা করতে হবে। এনিওয়ে, শ্যাল উইল হবে, এরপরে ভিওয়ান হবে, এরপরে যেটা যাচ্ছে শ্যাল বি, কন্টিনিউয়াস শ্যাল বি উইল, কিন্তু আইএনজি কনফার্ম, আইএনজি থাকবেই। পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভি3, সমস্ত পারফেক্ট ভি3 গ্রহণ করে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ছিল, ভি3 ছিল, পাস্ট পারফেক্টে হ্যাড ছিল, ভি3 ছিল, এবং ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভি3। আমরা যেমন দেখলাম যে কন্টিনিউয়াস হলেই যেমন আইএনজি হয়, ঠিক সেরকম শুধু পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু পারফেক্ট হলে অবশ্যই সেটা ভি3 হবে। আর এরপর পারফেক্ট কন্টিনিউয়াস যেটা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আইএনজি। এই হলো আমাদের টেন্সের স্ট্রাকচার। এই 12টা টেন্সের স্ট্রাকচার ইংরেজরা যত কথা বলে এই 12টা টেন্সের আন্ডারে কথা বলে। নো sentence is uttered by English people without these structures,
অর্থাৎ ইংরেজরা এই স্ট্রাকচার ছাড়া কোনো কথা বলে না। এখন যদি বলে যে ইংরেজি শিখতে গ্রামার লাগে না, তাহলে এই কথাটা কত বড় ভুল, এটা একবার তোমরা চিন্তা করে দেখো। গ্রামার ছাড়া ইংলিশ শেখার উপায় নাই। কেন উপায় নাই? কারণ ইংরেজরা যত কথা বলে টেন্সের এই 12টা স্ট্রাকচার আন্ডারে বলে। তারপরে তারা প্রিপোজিশন দিয়ে বাক্য বড় করতে থাকে, কনজাংশন দিয়ে বাক্য বড় করতে থাকে, সে কথা আলাদা। কিন্তু মূল যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হলো এই 12টা। এই 12টা স্ট্রাকচারের মাধ্যমে এখন যদি কেউ বলে যে এই গ্রামার দরকার নেই স্পোকেন ইংলিশের জন্য, গ্রামার ইজ নট এসেন্সিয়াল টু স্পিক ইন ইংলিশ, দিস ইজ নট রাইট অ্যান্ড লিভ ইন ফুলস প্যারাডাইজ দ্যাট আই told you before. Anyway, now comes to the point. Let's come to the point. এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হলো একদম শর্ট ফর্ম। এই শর্ট ফর্মগুলো আবার একটু রিভিউ করি। শেষ খুব অল্প 1 মিনিটের মধ্যে একটা রিভিউ হবে। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট ভি অন, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট ইনডিফিনিট V2 পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর তার সঙ্গে আইএনজি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন প্লাস আইএনজি। এবার ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল V1, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি আইএনজি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আইএনজি। এই হলো আমাদের টেন্সের টোটাল টেন্সের একটা খুব শর্ট ফর্ম, একটা শর্ট স্ট্রাকচার। তো টেন্স সম্পর্কে আজকের মতো এইটুকুই থাক। আরও বিস্তারিত অন্য কোনো ভিডিও আলোচনা করা যাবে ইনশাল্লাহ। তো তোমরা আমার জন্য দোয়া করো। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।